Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed? আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন to support, মানে সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, your dependents, আপনার উপর যারা নির্ভরশীল তাদেরকে, or to pay alimony, বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা? দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা? হ্যাভ ইউ এভার ফেইলড টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস or pay alimony? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ পালিয়ে যাওয়া, ফ্লি, ফ্লি মানেও পালিয়ে যাওয়া, ডিসার্ট তো পালিয়ে যাওয়া। Have you ever deserted from the US Armed Forces? আপনি কি কখনো কোনো আমেরিকান আর্ম ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? Have you ever deserted from the US Armed Forces? এখানে deserted শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটা মনে থাকবে। Have you ever deserted from the US Armed Forces? No. Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever মানে তুমি কি কখনো রেজিস্টার মানে নিবন্ধন করা, আর রেজিস্টার্ড ই যোগ হয়েছে মানে নিবন্ধন করেছো। হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট, ভোট মানে ভোট দেওয়া, টু ভোট মানে ভোট দিতে, ইন এনি ফেডারেল মানে কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে বা নির্বাচনে, আমেরিকায় কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য তুমি কি কখনো নিবন্ধন করেছো বা রেজিস্ট্রেশন করেছো? এখানেও সেম, একজন আমেরিকান নাগরিকই কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়। একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার যিনি আছেন, বা নন ইউএস রেসিডেন্ট যারা আছেন, দ্যাট মিনস যে কোনো ধরনের আমেরিকার বাসিন্দা, তিনি যদি আমেরিকান সিটিজেন না হন, দ্যাট মিনস নাগরিক, এবং 18 বছর বয়স যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমেরিকার কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান না, যেটা আপনারা সিভিক্স কোশ্চেন্সে পেয়েছিলেন যে আমেরিকার ইলেকশনে ভোট দেওয়ার জন্য বয়স কত হতে হয়, সেটা আপনারা পড়েছিলেন, সিটিজেন্স 18 and older, রাইট? দ্যাট মিনস সিটিজেন হতে হবে, সিটিজেন ছাড়া কিন্তু ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি, মানে যে কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে আমেরিকার, তুমি কি কখনো রেজিস্ট্রেশন করেছো? দ্যাট মিনস আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার করেন, হ্যাঁ, দ্যাট মিনস এখানে আপনি ফলস করেছেন, রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছেন, এটাও কিন্তু আপনার একটা ক্রাইম। বিকজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমেরিকান সিটিজেন হননি, সেহেতু আপনি কোনোভাবেই আমেরিকার কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। সো এই প্রশ্নটা যদি করা হয়, হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি ফেডারেল, স্টেট অর লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর হবে নো।
Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? No. Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে অ্যাডভোকেট শব্দ থেকে গিয়েছে অ্যাডভোকেটেড। অ্যাডভোকেট মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে? থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে? ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোন সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, মানে কোনো পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য, বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোনো গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোন সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? No. Were you ever involved in any way with killing or trying to kill someone? Were you ever involved? আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ কিলিং, হত্যাকাণ্ডের সাথে? কিল মানে হত্যা করা, আর কিলিং মানে হত্যাকাণ্ড। কোনো কিলিং এর সাথে উইথ বসার কারণে এখানে আইএনজি যোগ হচ্ছে, এটা গ্রামাটিক্যাল বিষয়। যাই হোক, কিলিং মানে হত্যাকাণ্ড, ওর অথবা ট্রাইং চেষ্টা, টু কিল হত্যা করার চেষ্টায়, সামওয়ান মানে কেউকে। আপনি কি কখনো কোনোভাবে কেউকে হত্যা করা বা হত্যা করার চেষ্টায় জড়িত ছিলেন? এই কিল শব্দটা মনে রাখবেন, এই শব্দটা শুনলে আপনারা বুঝে নেবেন যে এই প্রশ্নের উত্তরটা কি। যারা একটু ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। কিল শব্দটা ভালো মতো মনে রাখবেন, কিল, কিলিং, হত্যাকাণ্ড, এই শব্দটা যখন ইউজ হবে তখন আপনাদের অবশ্যই অ্যান্সারটা হবে নো। Were you ever involved in any way with killing or trying to kill someone? আপনি কি কখনো কাউকে হত্যা বা হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with killing or trying to kill someone? No. If the law requires it,
Are you willing to bear arms on behalf of the United States? If অর্থাৎ যদি the law মানে আইন requires it মানে আইনে যদি মনে করে যে আমেরিকার আইন যদি মনে করে যে আপনাকে আমেরিকার পক্ষে কাজ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে আমেরিকার পক্ষে if the law requires it are you willing to bear arms on behalf of the United States willing মানে রাজি are you willing আপনি রাজি আছেন to bear মানে অস্ত্র নিতে to bear arms মানে অস্ত্র ধারণ করতে অস্ত্র হাতে নিতে on behalf of the United States on behalf of মানে পক্ষে on behalf of পক্ষে the United States আমেরিকার পক্ষে যদি এরকম কোনো প্রয়োজন হয় এবং আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয় আইন যদি বলে যে ঠিক আছে এবার তুমি অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বেআইনি যদিও এটা সহজেই কিন্তু আমেরিকার লাইসেন্স পাওয়া যায় বাট অস্ত্র ব্যবহার করা কিন্তু অনেক ক্ষেত্রে বেআইনি তো এখানে বলা হচ্ছে যদি আইন যদি চায় যে তুমি আমেরিকার পক্ষে অস্ত্র নাও সেই ক্ষেত্রে কি তুমি অস্ত্র নিতে রাজি আছো কিন্তু আপনি অস্ত্র নিতে রাজি না কিন্তু আপনি অস্ত্র ইউজ করেন না ইউ ডোন্ট হ্যাভ এনি আর্ম লাইসেন্স কোনো অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র দেখতে ভয় পান বাট আপনাকে প্রশ্ন করছে আমেরিকার পক্ষে কখনো তুমি অস্ত্র হাতে নিবা বিপক্ষে না পক্ষে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে যে কোনো কারণে আমেরিকার যুদ্ধ আসতে পারে এখন আইনের কারণে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন আমেরিকার পক্ষে অস্ত্র হাতে নিতে রাজি আছেন if the law requires it are you willing to bear arms on behalf of the United States এখানে অবশ্যই আপনাকে বলতে হবে ইয়েস আইন যদি চায় আমেরিকার পক্ষে আমি অবশ্যই অস্ত্র তুলে নিব দ্যাট মিনস আমেরিকার প্রতি আপনার আনুগত্য আপনি প্রকাশ করছেন যে হ্যাঁ প্রয়োজন হলে আমি আমেরিকার পক্ষে অস্ত্র পর্যন্ত তুলে নিব সো এই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে ইয়েস if the law requires it are you willing to bear arms on behalf of the United States? Yes. Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে বর্তমানে Are you currently আপনি কি বর্তমানে a member একজন সদস্য of the US Armed Forces? আপনি কি বর্তমানে ইউএস আর্ম ফোর্সের একজন সদস্য Are you currently a member of the US Armed Forces? No. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied, lie অর্থ মিথ্যা বলা আর lied মানে মিথ্যা বলেছেন Have you ever lied কখনো কি মিথ্যা বলেছেন to any US government official কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে to gain মানে পাওয়া to gain মানে পাওয়ার জন্য to gain entry that means আমেরিকার ঢোকার সুযোগ পাওয়ার জন্য or admission into the United States আমেরিকায় admission দেওয়ার জন্য ঢোকার জন্য or gain immigration benefits ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন হ্যাভ ইউ এভার লাইড এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No. Have you ever persecuted either directly or indirectly any person because of race, religion, national origin, membership in a particular social group or political opinion? Persecuted persecute থেকে গিয়েছে persecuted মানে অতীতকালের ঘটনা ওকে have you ever persecute অর্থ নির্যাতন করা টর্চার
টর্চার মানে আমরা সবাই জানি নির্যাতন করা। এই পারসিকিউট এবং টর্চার দুটোর অর্থ সেম, সিমিলার শব্দ, মানে দুটোর অর্থ একই বোঝায়। এরকম সমার্থক যদি বোঝায় সেটাকে বলা হয় সিনোনিম, আর যখন বিপরীত শব্দ বোঝায় তখন বলা হয় অ্যান্টোনিম। এই কথা মনে রাখবেন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে সমার্থক, দুটোর অর্থ একই প্রায়, সেটাকে বলা সিনোনিম, আর যেটা বিপরীত অর্থ সেটাকে বলা অ্যান্টোনিম। সো এখানে টর্চার এবং পারসিকিউট এই দুটো হচ্ছে সিনোনিম শব্দ। হ্যাভ ইউ এভার পারসিকিউটেড, তুমি কি কখনো নির্যাতন করেছো? ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এনি পারসন, এনি মানে যে কোনো, পারসন মানে ব্যক্তি, এনি পারসন যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে। বিকজ অফ রেস, বিকজ অফ মানে কারণে, বিকজ কারণ, আর বিকজ অফ কারণে। বিকজ অর্থ কারণ, আর বিকজ অফ মানে কারণে। বিকজ অফ রেস, রেস মানে জাতি, সে হচ্ছে কালো জাতি, কালো। যেমন অনেক জায়গায় দেখা যায় হোয়াইটরা ব্রাউনদেরকে একটু অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তাদেরকে অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তারা হোয়াইটদেরকে অন্য নজরে দেখে। এটা হচ্ছে রেস, এটাকে বলে রেস, জাতি। এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কখনো কি কোনো ব্যক্তিকে কোনোভাবে, হোক সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনোভাবে নির্যাতন করেছো? বিকজ অফ কারণে, রেস তার জাতি, রিলিজন তার ধর্মের কারণে, ন্যাশনাল অরিজিন তার দেশের কারণে, মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, মেম্বারশিপ মানে সদস্য, সদস্যতার কারণে, ইন পার্টিকুলার মানে কোনো নির্দিষ্ট, পার্টিকুলার নির্দিষ্ট, সোশ্যাল মানে সামাজিক, গ্রুপ মানে দল, কোন নির্দিষ্ট সামাজিক দল সদস্য থাকার কারণে, ও অথবা পলিটিক্যাল ওপিনিয়ন অথবা রাজনৈতিক মতামতের কারণে। অনেক ব্যক্তি আছে না, হয়তোবা সে পছন্দ করছে, যেমন যদি বাংলাদেশের উদাহরণ দিই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মানুষজন হয়তো বিএনপির মানুষকে দেখতে পারে না, বিএনপির মানুষজন আওয়ামী লীগকে দেখতে পারে না, তারা দেখলেই কোনো না কোনোভাবে টর্চার করার চেষ্টা করে, পারসিকিউট করার চেষ্টা করে, হয় সামাজিকভাবে চেষ্টা করে, বা চাকরির ক্ষেত্রে চেষ্টা করে, অর্থনৈতিকভাবে চেষ্টা করে, যে কোনোভাবে চেষ্টা করে। ঠিক আমেরিকাতে কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। যারা ডেমোক্রেটিক সাপোর্টার তারা রিপাবলিকানদেরকে অনেক ক্ষেত্রে দেখতে পারে না, বা রিপাবলিকানরা ডেমোক্রেটিককে দেখতে পারে না, এই ধরনের অনেক কিছু থাকে, সেটাকে বলা পলিটিক্যাল ওপিনিয়ন। একজন ব্যক্তির একটা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে, তার স্বাধীনতা আছে, একটা গণতান্ত্রিক দেশ, আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সো সে তার পলিটিক্যাল ওপিনিয়ন প্রকাশ করতেই পারে। সো এখানে তার রেসের কারণে, তার ধর্মের কারণে, আমি হিন্দু সে মুসলমান, আমি মুসলমান সে হিন্দু, সে খ্রিস্টান আমি তাকে পছন্দ করি না, এটা হচ্ছে রিলিজন, ধর্ম। ন্যাশনাল অরিজিন তার জাতিগত, সে জাতির, যে সে সুইডিশ, আমি জার্মানিস, আমি ইতালিয়ান। আমি একটা সময় আমেরিকা যুদ্ধ করেছিল, জাপান, জার্মানি, ইতালি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তিনটা দেশের সাথে আমেরিকা যুদ্ধ করেছিল, যেটা সিভিক সিস্টেমে পড়েছিলেন, যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার সাথে যুদ্ধ করেছিল, কোন কোন দেশের সাথে, সেটা হচ্ছে জাপান, জার্মানি এন্ড ইতালি। সো এখন যদি কোনো আমেরিকান মনে করে সে তো ইটালিয়ান, তুমি আমার সাথে একসময় যুদ্ধ করছিলা, তোমার দেশ আমার সাথে যুদ্ধ করেছিল, আমি তোমাকে পছন্দ করি না, তুমি ইতালি রিপাবলিক, তুমি জার্মানি রিপাবলিক, জাপানের পাবলিক, আমি জাপানের লোকজনকে পছন্দ করি না, হতে পারে না। এটা হচ্ছে ন্যাশনাল অরিজিন। আর মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, কোন সোশ্যাল গ্রুপের মেম্বারশিপ, আমি ওই কমিউনিটির সদস্য হয়েছি, আমি এই কমিউনিটির সদস্য পছন্দ করি না, বা একটা কমিটি হলো যে তারা ওই মতামতে বিশ্বাসী, আমি এই মতামতে বিশ্বাসী, বা ওই দলের সদস্য এই দলের সদস্য, বা আমি ওই ফেসবুক গ্রুপের সদস্য, সে ওই গ্রুপের সদস্য কেন, আমার গ্রুপের সদস্য কেন না, আমি তাকে পছন্দ করি না। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে আপনি কি কোনো কারণে কোনো ব্যক্তিকে সরাসরি মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো নির্যাতন করেছেন বিকজ অফ রেস, রিলিজন, ন্যাশনাল অরিজিন, মেম্বারশিপ ইন এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ অর পলিটিক্যাল অপিনিয়ন? আপনার অ্যান্সার অবশ্যই হতে হবে নো, যে আপনি কখনো এই জাতীয় কারণে কোনো ব্যক্তিকে নির্যাতন করেননি। Have you ever persecuted, either directly or indirectly, any person because of race, religion, national origin, membership in a particular social group, or political opinion?
No. Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে। or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা। procure খুঁজে বের করা, কাজে লাগানো। anyone কেউকে for prostitution, prostitutionের জন্য। have you ever been a prostitute, আপনি কি কখনো কোনো prostitute ছিলেন? or procured anyone for prostitution বা prostitution করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? have you ever been a prostitute or procured anyone for prostitution? No. Do you owe any overdue federal, state or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। Do you owe, মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা। owe, that means পাওনা বা তোমার নামে থাকা। Do you owe, তোমার নামে কি আছে any overdue, কোন ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস। যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণে কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? Answerটা কি ছিল? মনে করে দেখেন তো। April 15. April 15. So যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকে আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন। বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো
ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট ওর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Do you now have? তোমার কি এখন আছে? হ্যাভ মানে আছে, নাও মানে এখন, নাও মানে এখন, হ্যাভ মানে আছে। ডু ইউ নাও হ্যাভ? তোমার কি এখন আছে? ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ? কখনো কি ছিল এ হেরিডিটারি টাইটেল or an order of nobility in any foreign country? হেরিডিটারি অর্থ হচ্ছে কি বংশগত, যে আমার দাদার এই উপাধি ছিল, দাদার পরে বাবার পেয়েছে এই উপাধিটা ছিল, বাবার পরে আমিও এই উপাধিটা পেয়েছি। দ্যাট মিনস উত্তরাধিকার সূত্রে কোনো টাইটেল, উপাধি, কোন ধরনের উত্তরাধিকার সূত্রে কোনো উপাধি কিনা আমার এখন কি আছে বা কখনো ছিল, ও অথবা an order of nobility, একটা নোবিলিটির একটা কি বলে এটাকে, অর্ডার অফ নোবিলিটি হচ্ছে গিয়ে এই জাতীয়ই যে কোনো পুরস্কার স্বরূপ যেটা দেওয়া হয়, যে আপনি খুব ভালো একটা কাজ করেছেন যার কারণে আপনাকে একটা উপাধি দেওয়া হয়েছে। একটা হচ্ছে হেরিডিটারি টাইটেল, হচ্ছে বংশগত, যে আমার দাদার বাবারও সেটা ছিল, দাদার ছিল, বাবার নাম ছিল, আমার নাম টাইটেল আছে, সেটাকে এখানে কিন্তু ওই উপাধি পরে শেখ, তারপরে রহমান, তারপরে চৌধুরী, এগুলোকে কিন্তু উপাধি, বংশগত উপাধি বলা হয় না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। যাই হোক, a hereditary title or an order of nobility, কোনো মহৎ কাজের কারণে আপনাকে একটা টাইটেল দেওয়া হয়েছে, যেমন শেরে বাংলা কে ফজলুল হক, এই যে শেরে বাংলা, এটা কিন্তু অর্ডার অফ নোবিলিটি। তারপরে মহাত্মা গান্ধী, এই মহাত্মা, এটা একটা অর্ডার অফ নোবিলিটি। সো এই ধরনের অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি, ইন এনি মানে কোনো, ফরেন কান্ট্রি মানে বিদেশে, ভিন দেশ, বিদেশ। সো ডু ইউ নাও হ্যাভ? তোমার কি এখন আছে? ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ? কখনো ছিল এ হেরিডিটারি টাইটেল or an order of nobility in any foreign country? তোমার কি এখন অথবা কখনো অন্য কোনো দেশে আভিজাত্য বা বংশগত খেতাব আছে বা ছিল? Do you now have or did you ever have a hereditary title or an order of nobility in any foreign country? No.